রুবাবা দোলা বাংলাদেশের অন্যতম পরিচিত কর্পোরেট নেত্রী, উদ্যোক্তা এবং ক্রিয়া সংগঠক। টেলিকম প্রযুক্তি এবং নেতৃত্ব বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি বাংলাদেশের গ্রামীণ ফোনে যোগদান করেন এবং পরবর্তীতে এয়ারটেলের শীর্ষ পদে কাজ করেছেন। তিনি 2009 থেকে 2015 পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এরপরে তিনি ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মযুক্ত আছেন। তিনি নিরক্ষর বঞ্চিত শিশুদের এবং নারীদের নিয়ে কাজ করছেন। তিনি বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার জন্য বিশেষ ভূমিকা রাখছেন। তেমনি এরকম নারীরা আমাদের দেশে অনেক এগিয়ে যাচ্ছে। তাদের পথ অনুসরণ করে আজকে আমাদের যিনি অতিথি শাম্মী আক্তার আপু, তিনিও কিন্তু একজন উদ্যোক্তা, একজন প্রশিক্ষক। তিনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। তার জানা অজানা অনেক কথা আমরা জানবো। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আজকে আছেন আমাদের সুন্দরী একটা আপু, যিনি হচ্ছেন শাম্মী আক্তার। তিনি কাজ করছেন অনেক কিছু নিয়ে, তিনি ট্রেনার হিসেবেও কাজ করছেন। সো আমরা তার সঙ্গে কথা বলবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আলহামদুলিল্লাহ। আপু, আপনি আমি তো আমার মতো করে আপনার পরিচয়টা দিলাম, আপনি ছোট্ট করে আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম, আমি শাম্মী আক্তার। আমি একজন বেকিং ট্রেনার, আমি একজন উদ্যোক্তা। আমি আসছি গাজীপুর মাওনা থেকে। চমৎকার। আপু, আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথাও, ওটা একটু যদি ছোট করে বলেন। আমার জন্মস্থান হচ্ছে হবিগঞ্জ, আর আমি ছোটবেলা থেকে মুন্সিগঞ্জে বেড়ে উঠেছি। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু, আপনার কি ছোটবেলায় যে আমরা যে কাজ করছি, উদ্যোক্তা, আমরা যে উদ্যোগ দিয়েছি, তো এরকম আপনার কি ছোটবেলায় মনে হতো যে সবাই আমাকে নিজের নামে চিনবে, এরকম একটা ব্যাপার কি ছিল? হ্যাঁ আপু, এটা তো সব নারীরই ইচ্ছে থাকে, নিজের একটা নিজস্ব আইডেন্টিটি থাকা উচিত। আমারও ছিল আপু। আচ্ছা, চমৎকার। আর আপনি ধরেন আমরা যারা উদ্যোগ দিই, দেখা গিয়েছে অনেকে কাপড় নিয়ে কাজ করে, হাতের কাজের অনেক কিছু নিয়ে। না, আপনি খাবারকে কেন বেছে দিলেন আপু? বেকিং এগুলো কেন বেছে নিলেন? আমি রান্না করতে খুব পছন্দ করতাম। আমার রান্না বিষয়টা আমার এত ভালো লাগতো, সবসময় বিকাল হলে নতুন নতুন রেসিপি ট্রাই করতাম, বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতাম, বাসার সবাইকে খাওয়াতাম। তার থেকে রান্নার প্রতি আমার নেশা। চমৎকার। তো আপনার রান্না যখন একটু বাণিজ্যিকভাবে যখন আপনি প্রথম আপনার খাবারটা বাইরে গেল এবং সেই টাকাটা পেলেন, প্রথম রান্নার টাকার অনুভূতি, ওইটা একটু যদি আমার দর্শকদের একটু বলতেন। আসলে হাজবেন্ডের যতই টাকা থাকুক, নারীরা যখন নিজেরা কিছু আর্ন করে, ওইটা পেলে আসলে এটার আনন্দটা বোঝানো যাবে না। আসলে নিজে আর্ন করা টাকা দিয়ে কাউকে কিছু খাওয়াতে পারলেও মনে হয় যে অনেক বেশি আনন্দ হয়, আর এটা খুবই মজার একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, ওই টাকাটা দিয়ে আপনি আসলে কি করেছিলেন? ওইটা দিয়ে আসলে আমি কি করেছিলাম আমার আসলে মনে নেই, বাট হয়তো আমি ফ্যামিলিকে নিয়ে দেখা গেছে বাইরে গেছি, খেয়ে চলে আসলাম আমার প্রথম ইনকাম নিয়ে। আচ্ছা আপু, আপনার তো অনলাইন পেজ আছে? জি আপু, আছে। নামটা যদি বলতেন আমাদের। আমার অনলাইন বিজনেস যে পেজটা শাম্মীস কিচেন। আচ্ছা, শাম্মীস কিচেনে গেলে আমরা আসলে কি কি খাবার পাবো একটু যদি বলতেন। শাম্মীস কিচেনে গেলে আপনারা বেসিক্যালি পাবেন হচ্ছে কেক আইটেমটা বেশি। আমি যেহেতু কেকটা নিয়ে বেশি কাজ করি, অন্যান্য খাবারের মধ্যে আমার সিগনেচার আর একটা আইটেম হচ্ছে মালাই জর্দা। পিৎজা পাবেন, মোমো পাবেন, বিভিন্ন ধরনের ফ্রোজেন খাবার পাবেন। আচ্ছা আচ্ছা আপু, আপনি যে এই যে খাবারে যে বেকিং কে আপনি বললেন প্রশিক্ষক, তো আপনি নিজে তো নিশ্চয়ই ট্রেন আপ হয়েছেন নিশ্চয়ই? অবশ্যই আপু। আপনি কোথায় কোথায় ট্রেনিং নিয়েছেন? আমি প্রথমত যখন কাজ শুরু করেছিলাম মিরপুরে, আমি অফলাইনে কাপড় কাছে 2 মাস ক্লাস করেছিলাম। তারপরে অনেক জায়গায় অনলাইনে ক্লাস করেছি, আর রিসেন্টলি হচ্ছে বাংলাদেশের মধ্যে যে স্বনামধন্য একটা প্রতিষ্ঠান ইএস ইনস্টিটিউট ধানমন্ডি 27-এ, ওইখান থেকে আমি 3 মাসের পেস্ট্রি এন্ড বেকারি শেফ কোর্স করে বের হয়েছি। চমৎকার। তো আপনার কি মনে হয় যে ধরেন কেউ যদি নতুন উদ্যোগ নিতে চায় যে আমি পেস্ট্রি বেকিং করব বা খাবার নিয়ে কাজ করব, তার জন্য এরকম প্রশিক্ষণ নেওয়া কতটা জরুরি? অফকোর্স, প্রশিক্ষণ ছাড়া আপনি কাজ করতে পারবেন, বাট ওই কাজগুলো না আপনার কি বলবো, যেটা মন মতো হবে না, সেই কাজগুলো আপনি কাউকে ওরকম ভাবে সন্তুষ্ট করতে পারবেন না। অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনেক বেশি। চমৎকার। আপনি কি মেলা করেন?
আমি লাইফে 4টা মেলা করেছিলাম, এখন বর্তমানে করা হচ্ছে না। আচ্ছা, আপনার কি মনে হয় যে মেলা কতখানি জরুরি? একজন উদ্যোক্তার জন্য মেলা প্রথম দিকে অনেকটাই জরুরি, তার পরিচিতি গড়ে তোলার জন্য। ওকে, চমৎকার বলেছেন আপু। ধরেন আমি হয়তো কিছু জানি না, কিন্তু আমি মনে করেন হাতের রান্না ভালো, তো আমি চিন্তা করছি যে আমি কাজ করব, তো আমি প্রশিক্ষণ নিলাম, কিন্তু আমি প্রশিক্ষণ নিতে চাচ্ছি, তো আমি আসলে কোথায় গিয়ে কার কাছে যোগাযোগ করলে আমি এরকম প্রশিক্ষণ নিতে পারবো? আপনার রান্নার মধ্যে যে খাবারটা আপনি সবচেয়ে বেস্ট পারেন, আপনি সেটা নিয়ে প্রথম শুরু করবেন। তারপর আপনি দেখবেন যে অনলাইনে সার্চ করে অথবা অফলাইনে অনেক জায়গায় হচ্ছে আপনার প্রশিক্ষণগুলো দেওয়া হয়ে থাকে। সেটা সরকারিভাবেও হয়, বেসরকারিভাবেও হয়, সেটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আর দু একটা নাম যদি আমার দর্শকদের একটু বলে দিতেন, হয়তো সার্চিং কিভাবে করতে হবে। আপনি যদি কালিনারি সেক্টরে কাজ করতে চান, রন্ধন বিষয়ে, তাহলে আপনি বাংলাদেশে হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, ইএস ইনস্টিটিউট আছে, আইসিআই আছে, ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট, ওইখান থেকে আপনি 3 মাস 6 মাস 1 বছরের ডিপ্লোমা কোর্স করে বের হয়ে আসতে পারেন। এগুলো তো মনে হয় আপনার টাকা দিয়ে করতে হয়, আমাদের দেশে কি মানে টাকা ছাড়া? হ্যাঁ আপু, আছে। আপনি হচ্ছে বেসিক থেকে অথবা যুব উন্নয়নের সব এগুলো হচ্ছে নারীদের জন্য কিছু ফ্রি মানে কোর্স থাকে 3 মাসের, অথবা স্বল্প মেয়াদে কিছু কোর্স থাকে, অথবা ঢাকাও আমাদের ইউসেফ মিরপুর অবস্থিত, সেটা হচ্ছে আপনার সরকারিভাবে নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, নারী পুরুষ সবার জন্য। চমৎকার। আমার দর্শক যারা আপনারা এই আজকে শাম্মী আক্তার আপুর এই পর্বটি দেখছেন, আমার মনে হয় আপনারা অনেক বেশি উপকৃত হবেন, কারণ আপনারা জেনে যাচ্ছেন কোথায় সরকারিভাবে করায় এবং কোথায় হচ্ছে বেসরকারিভাবে ট্রেন আপ হওয়া যায়। আপু, এবার একটু জানতে চাই যে আপনার সিগনেচার আইটেম কোনটা? আসলে আমার সিগনেচার আইটেম হচ্ছে মালাই জর্দা, আমি এটা নিয়েই শুরু করেছিলাম। চোখের সামনে দিয়ে কেমন যাচ্ছে না খাবারগুলো, বলেন তো? আচ্ছা, এটা দিয়ে শুরু করেছিলেন, তো আপনাকে আমি যদি অর্ডার করতে চাই, সেটাকে আমি পেজের থ্রুতে করব নাকি কিভাবে আসলে? আমাকে যদি কেউ অর্ডার করতে চায়, অবশ্যই আমার পেজেও নক করতে পারেন, অথবা আমার পার্সোনাল আইডি শাম্মী আক্তারও নক করে অর্ডারটা করতে পারেন। আচ্ছা আচ্ছা, দর্শক আমি আবার বলবো, আপুর কিন্তু পেজের নাম হচ্ছে শাম্মীস কিচেন এবং আপুর পার্সোনাল আইডি হচ্ছে শাম্মী আক্তার। আপনারা কিন্তু দুই জায়গাতেই নক দিয়ে আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং শাম্মীস কিচেনে গেলে আপনারা হচ্ছে সমস্ত খাবারের ছবিগুলো দেখতে পাবেন, এবং তাদের হচ্ছে ডেলিভারি অপশন কি কি, আপনারা সবকিছু সমস্ত যোগাযোগের মাধ্যম এবং কিছু যদি রুলস থাকে সেগুলো আপনারা সেই পেজ থেকে জেনে যাবেন। আপু, আপনি তো হচ্ছে কেক করেন, তো প্রতিদিন আপনার কেমন কেক যায়? মানে প্রতিদিন কি আপনার কেক যায় এরকম? আলহামদুলিল্লাহ, প্রতিদিনই আমার কেক যায়। আলহামদুলিল্লাহ, তার মানে বুঝতেই পারছেন যে কি পরিমাণ মজাদার কেক না হলে কি প্রতিদিন যায় বলেন। আর কেকের ছবি, আচ্ছা আপু, আপনি কি কাস্টমাইজ কেক করে দেন? যে এখন কত কাস্টমাইজ কেক? হ্যাঁ, আমাদের কাস্টমাইজ কেকগুলো আমরা অর্ডার নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, আর এই কেকের অর্ডারের জন্য আপনাকে অ্যাট লিস্ট কতদিন আগে বলতে হবে? আপু, কাস্টমাইজ কেকের জন্য অবশ্যই 2-3 দিন আগে অর্ডার করতে হবে। আর নরমাল যে কেকগুলো মানে কোনো পারপাস ছাড়া অনেকে নিয়ে থাকে খাওয়ার জন্য, ওইটা আপনি কাজকে বললে আগামীকাল দেওয়া যাবে এমন। আচ্ছা 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 আপু, এই যে কাস্টমাইজ যে বলে, তো এই ক্ষেত্রে আসলে আপনারা কোনটা মাথায় রাখেন? অবশ্যই কাস্টমারের দেখতে হবে উনি কি কি চাচ্ছে, কেকের যে ডিজাইনটার মধ্যে উনি কি কি চেঞ্জ করতে চাচ্ছে বা কি কি অ্যাড করতে চাচ্ছে, সবকিছু আমাদেরকে মাথায় রেখে কাজটা করতে হয়। আচ্ছা আচ্ছা আপু, আপনি এক ফাঁকে বলেছিলেন যে আপনি বেকিং এর বিষয়টা হচ্ছে প্রশিক্ষণ দিয়ে থাকেন। জি আপু। তো এইটা মানে আপনি শিখেছেন, এখন আপনি শেখাতে চাচ্ছেন, তো আপনি কি কোথাও গিয়ে করেন নাকি আপনার অনলাইনে বা আপনার মানে ভিজিবল আপনি হচ্ছে করেন? আমি এটা আমার নিজের বাসায় আমি আমার হচ্ছে প্রশিক্ষণটা দিয়ে থাকি। বাহ। আপনারা কেউ যদি হচ্ছে কেক নিয়ে বেকিং নিয়ে হচ্ছে প্রশিক্ষণ নিতে চান, আপনারা কিন্তু শাম্মী আক্তার আইডিতে বা শাম্মীস কিচেনে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে যোগাযোগ করলে আপুর হাতের কেক তৈরির বিষয়গুলো আপনারা দেখতে পাবেন, এবং উপকরণ কি কি লাগে সব তো শিখেই যাবেন। এরপর আমাদের কিন্তু আরো কেকের বর্ণনা 200+ উদ্যোক্তা আমার হাতে। মাশাআল্লাহ, আপু হচ্ছে 200+ উদ্যোক্তাদের তিনি হচ্ছে ট্রেন আপ করেছেন। সো আপুর জন্য আসলে অনেক অনেক অভিনন্দন যে আপু নিজে স্বাবলম্বী, নিজে একজন সফল নারী উদ্যোক্তা, সঙ্গে তিনি আরো 200 জন নারীদের এই শিক্ষার পাশাপাশি তিনি তাদের স্বাবলম্বী করতে সহযোগিতা করছেন। চমৎকার। আপু, এবার একটু বলবো যে আপনি যখন যে মালাই জর্দা, যেটা আপনার সিগনেচার আইটেম, তো এইটা আসলে মানে কোয়ান্টিটি কেমন নিলে, ধরেন আমরা কিছু অফার দেয় না যে এটার সঙ্গে এটা ফ্রি, এরকম কি আপনি কোনো অফার দেন বা ডেলিভারি ফ্রি, এরকম কি কোনো অফার থাকে আপনার? আপু, আসলে আমি অফারগুলো আসলে বিভিন্ন ওকেশনে দেওয়া হয়, হয়তো দেখা যায় যদি কোনো ঈদ বা কোনো বিশেষ কোনো অনুষ্ঠান থাকে আমরা অফারটা দিয়ে থাকি। আর অফার ছাড়াই আপু আমার এটার এমন চাহিদা, আমি যখন পোস্ট করি যে আমি মালাই জর্দা অর্ডার নিচ্ছি, মানুষ পাগল হয়ে যায়।
এটার জন্য মানে কিভাবে অর্ডার দিবে, আচ্ছা, হঠাৎ আচ্ছা, করে চাইলে আমি না চমৎকার। করে দিই, যে হুট করে আমি অর্ডারটা নিতে পারি না। আচ্ছা আচ্ছা, এইটার জন্য আপনাকে কতদিন আগে বলতে হবে? এটা আমি নিজের থেকে পোস্ট করি যে মানে ওই তারিখে আমি অর্ডার নিব, 5-6 দিন হাতে রেখে আমি পোস্টটা করি। আচ্ছা, তো ওর মধ্যে আমার দেখা যায় অনেকগুলো অর্ডার চলে আসে। ও আপনি এই দেয়া ছাড়া যদি অন্য কেউ order অন্য করে কেউ যে- যখন চায়, যদি হিউজ অ্যামাউন্টে চায় 2 কেজি বা 3 কেজি বা 1 আচ্ছা, কেজি, আমি সেটা অর্ডার নেই। বাট অল্প কোয়ান্টিটিতে চাইলে তখন আমি সেটা দিই না। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যখন আপনি বলেন যে আমি অর্ডার নিচ্ছি, হ্যাঁ। সবগুলো কালেক্ট করে তারপরে আমি 2 দিন সার্ভ মানে ডেলিভারিটা কমপ্লিট করি। আচ্ছা আচ্ছা, আপনাদের কি নিজস্ব ডেলিভারি আছে নাকি কোনো company আমার সাথে চুক্তি না, করতে কোনো হবে? কোম্পানি নেই, আমার নিজস্ব লোক আছে, ওই তাদের মাধ্যমে ডেলিভারিটা কমপ্লিট করি। চমৎকার। আপু ডেলিভারি নিয়ে কি কোনো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা বা ভালো অভিজ্ঞতা যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান? হ্যাঁ আপু, একজন উদ্যোক্তা অবশ্যই ডেলিভারি ম্যানদের নিয়ে কিছু সমস্যায় পড়ে। দেখা যায় যে অনেক সময় আমরা যাদেরকে দিয়ে খাবারটা পাঠাই, তার অনেক সময় দেখা যায় যে যত্ন করে জিনিসটা না নিয়ে গেলে নষ্ট হয়ে যায়। Right. তো মাঝে মাঝে দেখা যায় আমাদের কয়েকটা কেকও ড্যামেজ হয়েছে, বাট কাস্টমাররা এত ভালো, তারা হচ্ছে রাগ হয়নি, বরং তারা বলেছে যে আপু নেক্সট টাইম একটু ভালোভাবে পাঠানোর চেষ্টা করুন। চমৎকার, আপনি খুব লাকি। কারণ হচ্ছে কাস্টমাররা অনেকাংশে ভালো হয়, আবার যদি ভাগ্য খারাপ থাকে খারাপ হয়। তো এই ক্ষেত্রে আসলে আমি দোষ আসলে কাউকে দিতে চাচ্ছি না, কারণ ডেলিভারি ম্যান ও আসলে হয়তো ঠিক ওই পরিমাণ হচ্ছে ক্যাপাবল না, কারণ আমাদের দেশে এই ধরনের কোনো ট্রেনিং হয় না যে আপু রাস্তা খারাপ থাকলেও নষ্ট হয় অনেক সময়। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি দোষ আসলে ডেলিভারি ম্যানকে দিতে না, চাচ্ছেন ডেলিভারি না। ম্যানেরও কিছু হয়তো গাফিলতি ছিল, বাট আচ্ছা। যে রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে সেটা ভাঙাচোরা ছিল, হয়তো ঝাঁকিতে আপনার কেকটা একটু ড্যামেজ হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, হ্যাঁ, ঝাঁকি থেকে নষ্ট হয়ে যায়। আপু এবার একটু জানতে চাই যে আমাদের তো নারী পুরুষ নির্বিশেষে সবারই হচ্ছে প্রতিবন্ধকতা থাকে, তো নারীদের পরিমাণ একটু বেশি থাকে। আপনার জীবনে আসলে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন? আলহামদুলিল্লাহ যদি বলি, খুব ভালো একটা হাজবেন্ড পাইছিলাম। তো মাশাআল্লাহ। প্রতিবন্ধকতা লাইফে এই দিক থেকে আসে নাই, সব কাজের ক্ষেত্রে আমি পজিটিভ পাইছি। ফ্যামিলি মাশাআল্লাহ, থেকে মা বাবা শাশুড়ি মানে সমস্ত সবার কাছ থেকে পজিটিভ সাপোর্ট পেয়েছিলাম। আচ্ছা। আশেপাশের থেকে কিছু তো নেগেটিভ ঝামেলা থাকেই মানুষের Right. লাইফে, সেগুলো ওভারকাম হয়ে যায় যখন আমার সব ঝামেলার মাঝখানে আমার হাজবেন্ড বলে আমি আছি তোমার পাশে, তখন আমি সবকিছু এইভাবে ওভারকাম করে ফেলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো একজন নারীর উন্নয়নে বা উত্তরণে একজন সঙ্গীর ভূমিকা অনেক বেশি। সেই সঙ্গীটি আপনার হাজবেন্ড হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বাবা মা বা শ্বশুর শাশুড়ি, ভাই বোন, দেবর ননদ, যে কেউ হতে পারে। শুধুমাত্র নারীর হাতটি যদি আপনি ধরেন, সেই নারী উন্নয়নে, সেই নারীর উন্নতিতে আসলে আর কেউ আটকাতে পারবে না। সো আমি সবাইকে অনুরোধ করব যে শাম্মী আপুর বরের মতো সবগুলো বর হোক। তারা শাম্মী আপু যেন যেভাবে বলেছেন যে আমার হাজবেন্ড যখন বলে যে আমি আছি, সো এরকম আমি চাই আমাদের সমস্ত উদ্যোক্তা আপুদের পাশে যেন তাদের হাজবেন্ডরা এইভাবে বলতে পারে যে আমি আছি। এই আমি আছিটা খুব বেশি দরকার। জি আপু। আপু এবার একটু জানতে চাই যে আপনি যখন শুরু করেন আপনার মূলধন আসলে কেমন ছিল? আমি যখন শুরু করেছিলাম তখন আমি সম্ভবত 5,000 টাকা নিয়ে আমার বেকিং এর যে আইটেমগুলো টুকিটাকি আচ্ছা, আচ্ছা। আমি সেগুলা কিনে তারপরে আমার মানে ছোট্ট পরিসরে বিজনেসটা শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটু আমার দর্শকদের বলবো যে আমার দর্শকরা অনেকেই বলে যে মূলধনের অভাবে কাজ করতে পারছি না। আমি এই অনুষ্ঠানে অনেককেই দেখেছি 4 থেকে 5,000 টাকা দিয়ে শুরু করেছেন এবং আজকে তারা প্রত্যেকেই সফল। সো আমি বলবো যে মূলধনের প্রতিবন্ধকতা যারা বলেন তারা এই সকল অনুষ্ঠানগুলো দেখবেন। আমাদের আজকে শাম্মী আপুর পর্বটা যারা দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে 5,000 টাকা দিয়ে শুরু করে আপু আজকে কতখানি সফল। সো মূলধন কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। আপু এবার একটু জানতে চাই যে সংসার, একটা নারীকে সংসার দেখতে হয়, বাচ্চাদের স্কুল থাকে, বাচ্চাদের নিয়ে আসা দেয়া আসা, এরকম একটা ঝামেলা থাকে, সাংসারিক রান্না বান্না, আত্মীয় স্বজন সব কিছু থাকে, এরপরেও তাদের উদ্যোগ চালিয়ে যায়। এইগুলোই আসলে কিভাবে মেনটেন করেন? আপু আমরা মনে হয় কি অনেকটা মানে ঘড়ি যেভাবে চলে না, সেই টাইমের সাথে পাল্লা দিয়ে চলতে হয়। আর বাচ্চাদেরকে অনেকটা নিজে যেন কিছু করে চলতে পারে, ওদেরকেও সেভাবে আমি ছেড়ে দিয়েছি। ধরে রাখার যে একটা মনোভাব সেটা আমি রাখিনি, আর ওরাও মানে আমার উপর ডিপেন্ডেন্টটা
নিজেরা যেন চলতে পারে ওইভাবে আমি ওদেরকে সবসময় এইভাবেই চেষ্টা করি গড়ে তোলার জন্য। তো ওরা আমাকে এইভাবে সাপোর্ট করে, নিজেরা নিজেদের কাজগুলো করে ফেলে, নিজেরা স্কুলে একাও যাওয়া শিখে গেছে মাশাআল্লাহ। আর আমি যখন আমার ঢাকা ক্লাস থাকে কাজ থাকে, আমার হাজবেন্ড ওদেরকে সাপোর্ট দেয়, এভাবেই চলে যাচ্ছে মাশাআল্লাহ। সো তার আপুর বাচ্চারা আপুকে অনেক বেশি মানসিকভাবে বলেন, বা এই যে কাজের ক্ষেত্রে নিজেদের কাজ নিজেরা অনেক কাজ করতে পারছে, স্কুলেও একা যেতে পারছে। সো এইভাবেও তারা কিন্তু তাদের মাকে সাপোর্ট করে যাচ্ছে। আজকেও 2টা বাচ্চা একা রেখে আসছি বাসায়। আরে আচ্ছা, বাবুদের জন্য অনেক অনেক ভালোবাসা। বাবুরা প্লিজ তোমরা মনে কষ্ট নিও না। আচ্ছা আপু, এবার একটু ভিন্ন বিষয়ে চলে যায়, একদমই ভিন্ন। সেটা হচ্ছে যে আমরা আসলে কাজের ফাঁকে অনেকে গুনগুন করে গান করি, অনেকে হচ্ছে কাজ করতে করতে নেচে ফেলি, অনেকে কবিতা আবৃত্তি করি। সো এরকম আমরা শুনেছি আপনি খুব ভালো গানও করতেন, কবিতাও পড়েন। এখন আপনি কোনটা করতে চান আমার দর্শকদের জন্য? গান তো ছোটবেলায় একটা শখ ছিল আমার, তো ছোটবেলায় একটা হারমোনিয়াম কিনে দিয়েছিল, কয়েকদিন গানও শিখেছিলাম। তারপর বড় হওয়ার পর বিভিন্ন দেখা গিয়েছে যে মুসলিম কান্ট্রি যেহেতু গান জিনিসটা সবাই আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করে না, তো আমি ওটার জন্য হারমোনিয়াম সেল করে দিয়েছিল। তারপরে হচ্ছে আমার একটু পড়াশোনার প্রতি মোটামুটি আগ্রহ ছিল, তো কবিতা ছোটবেলায় যা পড়েছি মোটামুটি সবই মাথায় আছে। তো আমার হচ্ছে কাজলা দিদি কবিতাটা খুব পছন্দ। জি জি আপু, আমি ওইটা 4-5 লাইন যা পারি শেয়ার করি। অনেক বছর আগের, তো ভুল হলে প্লিজ মাফ করবেন। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। চমৎকার চমৎকার। ছোটবেলায় আমার মনে আছে এই কবিতাটা আমি শুনে মনে হয় কেঁদে ফেলেছিলাম। আমারও অনেক খারাপ লাগে, শুনলে চোখে পানি আসে। আসলেই খুবই ইমোশনাল একটা কবিতা। সো আপনি ওই কবিতাটা মনে রেখেছেন, অনেক ভালো লাগলো যে অনেক সময় পরে এই কবিতাটা শুনলাম। হ্যাঁ, কবর কবিতাটা খুব ভালো লাগে। রাইট, হ্যাঁ। এই কবিতাটা, এই কবিতাগুলো আসলে ইমোশনকে একদম টাচ করে। হ্যাঁ হ্যাঁ। আপনার কি কখনো মনে হয়েছে যে এরকম কবিতা লিখি বা পড়ি, এরকম কি কখনো? আমি আসলে ছন্দ মিলিয়ে লিখতে পারি, আমার অনেক লেখা আমি ডায়েরি পেলেই লিখতাম। এখনো যে কিছু লিখি মনে হয় যে অনেকে বলবে তুমি কি কবি, মানে হয়ে যায় আপু, মনের কোনো একটু দুঃখ টুঃখ লাগলে দেখা যায় যখন লিখি না কবির মতোই অনেকটা কবিতার মতো লিখে ফেলি। চমৎকার চমৎকার। এই কারণে হয়তো বলে যে বাংলাদেশের সব মানুষই ভেতরে ভেতরে কবি। কেউ লিখে ওইটা প্রকাশ করে কবি হয়ে যায়, আর কেউ ভেতরেই রেখে ডায়েরিতে লিখে লিখে কবি থাকে। চমৎকার বলেছেন আপু। এবার হচ্ছে বৈশ্বিক বিষয় চলে যাই। সেটা হচ্ছে যে আপনি যখন শুরু করেছেন, তো তখন তো আসলে অনেক প্রতিদ্বন্দ্বিতা বা হচ্ছে প্রতিযোগিতা কম ছিল। এখন তো অনেক, কারণ কোভিড টাইমে আসলে ওইভাবে হয়তো এইভাবে বিস্তৃত হয়নি খাবারের নিয়ে কাজ বা অন্য কিছু। তো এখন তো বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। তো আপনি কোনটা বেশি মনে হয় যে এই প্রতিযোগিতার যে এই বিষয়টা অনেক বেশি জরুরি? আমি যদি প্রতিযোগিতা হিসেবে ধরি তাহলে বলবো যে নিজেকে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন করে কাজ শিখতে হবে, বা মানে বর্তমান পরিস্থিতির সাথে মিল রেখে নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে। কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে যাওয়া যাবে না, যে কেউ কিছু বললে সেটার পিছনে লেগে থেকে অথবা নিজে সেটা নিয়ে চিন্তা করে নিজের আসলে কাজ নষ্ট করা যাবে না। নিজেকে দক্ষ করে তুলতে হবে আর এগিয়ে যেতে হবে সামনের দিকে। চমৎকার বলেছে, চমৎকার। আমার অনেক ভালো লাগলো যে আমরা হচ্ছে পাছে লোকে কথা শুনে আমরা থমকে যাই, থেমে যাই, আমরা হচ্ছে বিভিন্ন গন্ডগোলে লিপ্ত হয়ে যাই। তো আপু কিন্তু চমৎকার একটা কথা বলেছে যে আপনি নিজেকে এই পরিমাণ প্রশিক্ষিত করুন, আপনি নিজের সেলফ ডেভেলপমেন্ট যেটা বলে সেটাকে এত বেশি ইনক্রিজ করুন যাতে অন্য কারো কথায় আপনার কোনো কিছু যায় না আসে। চমৎকার বলেছেন আপু, খুবই ভালো লাগবে এই কথাটা, খুব চমৎকার। আমার মনে হয় যারা দেখছেন শুনছেন, আমার মনে হয় এই কথাটা আপনারা অবশ্যই মার্ক করে রাখবেন। আপু আমি একটু এবার জানতে চাই যে আপনার দ্বারা কতজন মানুষ মানে ধরেন আত্মকর্মসংস্থানের সুযোগ পেয়েছে? 200-র উপরে যদি বলি স্টুডেন্ট তো শিখেছে, তার মধ্যে থেকে আপনি যদি ধরেন 100+ হচ্ছে তারা নিজেরা অলরেডি বিজনেস করতেছে, আর যারা করতেছে না তারাও মাঝে মধ্যে টুকিটাকি সেল করতেছে। মোটামুটি প্রত্যেকটা নারী যে আত্মনির্ভরশীল জিনিসটা এটা তারা হয়েছে। চমৎকার চমৎকার। যে একজন মানুষের দ্বারা আমরা বলি যে জীবনে একজন মানুষের উপকার হলেও করেন। সো এই উদ্যোক্তারা তারা কিন্তু দেখেন শয়ে শয়ে মানুষের কর্মসংস্থানের সুযোগে কিন্তু তারা সহযোগিতা করছেন। সো এটা এমন একটা বিষয়, আমরা সবসময় কথাই বলি যে আমরা চাকরি করব না, চাকরি দিব। হ্যাঁ, এটা একমাত্র উদ্যোক্তা জীবনেই সম্ভব। এবং আরেকটা সম্ভব, সেটা হচ্ছে
আমরা নারী আমরাই পারি, কারণ আমাদের হচ্ছে ঘড়ির সাথে চলতে হয়। আপু চমৎকার কিন্তু বলেছিলেন যে আমাদের হচ্ছে ঘড়ির সঙ্গে চলতে হয়। আপু এবার একটু জানতে চাই একদম শেষের দিকে, একদম ঝটপট, সেটা হচ্ছে যে কেক, অনেকের কেক হচ্ছে ফোলে না, সো ফুলে ওঠার জন্য আসলে কি করতে হবে? কেক ফুলে ওঠার জন্য অবশ্যই আমরা যদি বলি যে বেকিং পাউডার অবশ্যই দরকার কেকের ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্ষেত্রে বেকিং পাউডার ছাড়াও কেক ফুলবে যদি আপনি পারফেক্ট মেথড ফলো করেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা আপু এবার একটু বলি, অনেকে বলে যে আমার বাসায় তো ইলেকট্রিক ওভেন নেই, আমি তো বানাতে পারি না, আমার খুব ইচ্ছা, তো চুলাতেও আমি জানি বানানো যায়, এই ক্ষেত্রে আপনি মানে কি বলবেন যে ওটা চুলার ক্ষেত্রে হলে কি কি করতে হবে? আপনার ওভেন ছাড়াও কেক হবে, চুলাতেও কেক হয় পারফেক্ট ভাবে, কিন্তু ওভেনে যেরকম একটা শান্তি, টাইম দিয়ে আপনি অন্যান্য কাজ করতেছেন, আপনি চিন্তা নেই। আচ্ছা। আর অনেকেই হচ্ছে আপনার চুলার তাপমাত্রাটা বুঝতে পারে না, তো যাদের জন্য হচ্ছে এই সমস্যাটা, তাদের জন্য ওভেন হচ্ছে বেস্ট সলিউশন। কিন্তু তারপর অনেকে থাকে না যে আমার ওভেন কেনার সামর্থ্য নেই, ভাবি আপনি চুলায় করতে পারবেন, চুলায় আপনি বেক করবেন, কেক খুব সুন্দর হয় চুলাতে আরো। আচ্ছা আচ্ছা, তো চুলাতেও কিন্তু কেক হয়, আপনি এটা মাথায় রাখবেন। আপু এবার বলেন, অনেকের কেকে অনেক সময় ড্রাই হয়ে যায়, ওই কেকটা আমরা আসলে পছন্দ করি না, কারণ উপরে হয়তো ক্রিম থাকে কিন্তু কাটার পরে দেখা গেল ড্রাই, খেতে টেস্ট হয় না, সো ওই ড্রাইনেস কাটানোর জন্য উপায় কি? তারা হচ্ছে আমরা যে কেকটা, আমরা সেলিব্রেশন কেকটা করি, অনেকের কেকটা ড্রাই কেন লাগে, তারা যে পারফেক্ট একটা সুগার সিরাপের রেশিও, সেই মানে পরিমাণটা তারা বুঝতে পারে না। অনেকে হয়তো বেশি সোক করে সেটাকে নরম করে ফেলে, সগি হয়ে যায়। অনেকে হচ্ছে কম সুগার সিরাপ ব্রাশ করলে সেটা ড্রাই হয়ে যায়, নামার সময় মনে হয় গলা দিয়ে যে আমি শুকনা কে জানি খাচ্ছি, যাচ্ছে না। তো ওনারা পারফেক্ট ভাবে কেকের যে ভিতরে লেয়ারিং এ যে সুগার সিরাপটা দিতে হবে, সেটা রেশিওটা তারা জানে না পারফেক্ট ভাবে। চমৎকার, এই বিষয়গুলো আমার নিজেরও জানা ছিল না, সো আমার মনে হয় যারা কেকের কাজ করেন তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আপু অনুষ্ঠান একদম শেষে আমরা লাস্ট কোশ্চেন করার আগে আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনার যে মানে এটা আসলে করা হয় না সচরাচর, সেটা হচ্ছে যে আপনার যে মানে কাজ করে যে প্রফিটটা আপনারা পান, সেটা কি আপনি জমান নাকি হচ্ছে সংসারের কাজে লাগান? আপু আমি বেসিক্যালি আমার টাকাটা আমার সংসারে কোনো কাজেই আমি লাগাই না। হাজবেন্ড বলে তোমার টাকা তুমি রেখে দাও, তোমার টাকা তুমি তোমার কাজে লাগাও। আমি কি করি, এগুলা দিয়ে নিজেকে আরো ডেভেলপমেন্ট করার জন্য, বিভিন্নভাবে স্কিল করার জন্য আরো ক্লাস করি। তখন দেখা যায় কি ও আমাকে অফার করে আমার থেকে টাকা নাও, পরে আমি বলি না, আমার টাকা দিয়ে আমি ক্লাস করি, তাহলে তোমার ইচ্ছা করো। তো ওইভাবে দেখা যায় যে আমার নিজের টাকা দিয়ে আমি অনেক ক্লাস করে ফেলি। একবার আমার টাকা দিয়ে শুধু একটা মোবাইল কিনে দিয়েছিলাম, হাজবেন্ডকে গিফট করেছিলাম। চমৎকার, মানে তখন বুঝতে পারছেন আপু যে বলছে, আপুর চেহারা দেখেছেন যে কতখানি একটা শান্তির একটা চেহারা, যে তার টাকা দিয়ে তার হাজবেন্ডকে ফোন কিনে দিয়েছে এবং তার যাবতীয় কোর্সের ফি আপু নিজেই দেন। সো এটা কিন্তু মানে অনেক ধরনের একটা বড়। আমার হাজবেন্ড বলে যে আমার থেকে নাও, বাট আমি মাঝে মাঝে বলি না, এবার তোমার থেকে নিব না, আমারটা দিয়ে করি। চমৎকার চমৎকার। তো এই ব্যাপারটা আপনার যারা হচ্ছে উদ্যোক্তা, তারা এটার সঙ্গে রিলেট করতে পারবেন যে কতখানি শান্তি। সো আপু লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বর্তমানে স্বামী একটা যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আগামী 5 বছর পর অবশ্যই নিজেকে একজন মানে সার্টিফাইড ট্রেনার হিসেবে দেখতে চাই, যেখানে আমার একটা আলাদা যে শাম্মিস কিচেনের যে একটা সুনাম, সেটার জন্য আমি ধরে রাখতে পারি, নিজের জন্য ভালো একটা এরকম কিচেন আমি দিতে পারি, যেন সবাই বলে যে এক নামে শাম্মিস কিচেন, মানে সব জায়গা থেকে যেন এক নামে চিনে যে শাম্মিস কিচেন, সেই আপুটার। চমৎকার চমৎকার। আপু আমার অনেক ভালো লাগলো যে আপুর চাহিদা কিন্তু একদম আকাশচুম্বী না, সে খুব ছোট করে সুন্দর করে চেয়েছে যে শাম্মিস কিচেনকে সবাই যেন এক নামে চিনে, আর শাম্মিস কিচেনের যে খাবারের যে মান, সেটা যেন তারা ধরে রাখতে পারে। সো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখনকার দেখা যায় যে আমাদের দেশে কেউ একটু নাম করে ফেললে পরে তাদের খাবারের মান অনেক নেমে যায়। আপু এইটা কেন, এটা একটু বলেন তো। এটা হচ্ছে তারা বেশি প্রফিটের আশা এটা করে, প্রথম শুরু করে খুব সুনামের সহিত, ভালো খাবারটা খুব সার্ভ করে, কোয়ালিটি মেনটেন করে, বাট লাস্টে যখন দেখে যে না আমাকে আরো বেশি মানে ওনারা প্রফিট করতে চায়, তখনই দেখা যায় খাবারের কোয়ালিটি খারাপ করে, আর মানে ওনারা কস্টিং কমাতে চায়, আর তখনই দেখা যায় আস্তে আস্তে তারা তাদের বাজারে তাদের খাবারের কোয়ালিটি খারাপ করে ফেলে। সো আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি খাবারের মান ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা ছেড়ে দিন, উদ্যোগটা ছেড়ে দিন, কারণ আপনি যেভাবে যে সুনামের সঙ্গে শুরু করেছেন, যেটা দিয়ে আপনার সুনাম, আমার মনে হয় সেটা ধরে রাখাই উদ্যোক্তার আসল পরিচয় হওয়া উচিত। আমি একটু কথা বলতে চাই ছোট করে। আমি যেখানে থাকি গাজীপুর মাওনা চৌরাস্তা, তো এক নামে সবাই সবার কাছে আলাপ করে যে শাম্মিস কিচেন আপুর পেজটা থেকে তোমরা খাবার নিবা, আপুর খাবার একবার খেলে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না। এই যে সবার যে এই ভালোবাসাটা, আমাকে যে
আমার পেজ, তারপরে হচ্ছে আমার কাজ দেখে আমার খাবারের প্রতি তাদের যে এই ভালোবাসাটা, এটা আমি পেয়েছি আপু, আমার জন্য অনেক বড় পাওয়া। চমৎকার। এটা আসলে একজন উদ্যোক্তার জন্য ব্লেসিংস, যে এরকম সুনাম। এবং মাওনাতে, গাজীপুর মাওনাতে যখন অন্যান্যরা যখন বলে যে শাম্মিস কিচেন থেকে আপনারা খাবার নেবেন, এটা বুঝতে পারছেন যে আপুর বুকটা তখন অনেক বেশি গর্বে ফুলে যায়। সো এই ব্যাপারটা অবশ্যই সবার মাথায় রাখা উচিত, যে খাবারের মান ধরে রাখা। শুধু দর্শক, আপনারা এই শাম্মী আক্তারের এই পর্বটি কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুল করবেন না। আপু, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, আপনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আপু আপনাকেও অনেক বেশি ধন্যবাদ, আপনি অনেক আন্তরিক, অনেক সুইট একটা মানুষ। খুব ইচ্ছা ছিল আপনার সামনে আসবো। 21শে সংবাদকেও ধন্যবাদ, আর দৈনিক কাল সমাজকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আজকে শাম্মী আক্তারের পর্বটা আপনাদের কেমন লেগেছে, আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আল্লাহ হাফেজ।